এই প্রিন্সিপাল হালিম ভাই, প্রিন্সিপাল আব্দুল হালিম ভাই, আব্দুল হালিম ভাই, হ্যালো, আব্দুল হালিম ভাই, হ্যালো, হালিম ভাই শুনতে পাচ্ছেন? হ্যালো হালিম ভাই শুনতে পাচ্ছেন? হ্যালো হালিম ভাই। জি দর্শকবৃন্দ, আপনারা এই মুহূর্তে দেশের দেশের বাইরে যে যেখানে আছেন সকলকে 24 ডিজিটাল নিউজের পক্ষ থেকে সাম্প্রতিক ভাবনা প্রোগ্রামে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। সাম্প্রতিক ভাবনা প্রোগ্রামে আমাদের আজকে আলোচ্য বিষয় উচ্চশিক্ষার কাঙ্ক্ষিত গন্তব্য, বাংলাদেশের উচ্চশিক্ষার বিশ্ববিদ্যালয় শিক্ষার মান, বিশ্ববিদ্যালয় শিক্ষা পরিস্থিতি, আগামী দিনে বাংলাদেশের শিক্ষার গন্তব্য এবং পাশাপাশি পশ্চিমবঙ্গে নির্বাচন, পশ্চিমবঙ্গে নির্বাচনের প্রভাব ঢাকার রাষ্ট্র এবং রাজনীতির উপরে কতটা প্রভাব ফেলতে পারে। কারণ সেখানে দীর্ঘ 3 সেশনে থাকা তৃণমূল ক্ষমতা হারিয়েছে, বিজেপি ম্যাজিক চমকে পশ্চিমবঙ্গে ক্ষমতা অধিষ্ঠিত হতে যাচ্ছেন বিজেপি। সেক্ষেত্রে মমতা সেখানে বড় ধরনের প্রেস কনফারেন্স করে তিনি নির্বাচন কমিশনকে মানে প্রতি পক্ষপাতিত্ব অভিযোগ আনছেন বিজেপি কেন্দ্রীয় সরকার এবং নির্বাচন কমিশন। বাংলাদেশের মমতা বলছেন যে নির্বাচন কমিশন এখন কলঙ্কিত নির্বাচন কমিশন, তাকে ইঞ্জিনিয়ারিং করে ভোট গণনা বিশেষ বাহিনী নিয়োগ করে তার 100 সিট কেড়ে নেওয়া হয়েছে। হ্যাঁ, তো এই পর্যায়ে এই বিষয় নিয়ে কথা বলবার জন্য সাম্প্রতিক সময়ে অধ্যাপক ডক্টর কাজী মনিরুজ্জামান, বিএনপি কেন্দ্রীয় কমিটির একজন নেতা, বাগেরহাট জেলা বিএনপির উপদেষ্টা এবং বিএনপির ক্ষমতাসীন দলের ত্যাগী নেতার ত্যাগের মহত্বের দিকে নিয়ে রাজনীতি করেন, জেল খেটেছেন, জুলুম খেটেছেন, জুলুমের শিকার হয়েছেন, নির্যাতন হয়েছেন, গুম পরিস্থিতি। ডক্টর কাজী মনিরুজ্জামান, আমাদের পক্ষ থেকে আপনাকে সালাম এবং অভিনন্দন জানাচ্ছি। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আপনাকেও ধন্যবাদ। এক্ষেত্রে আমাকে জি, আপনার জুলাই আগস্টের আন্দোলনের ছাত্রদের বৈষম্য ব্যাপারে জোর দাবি ছিল শিক্ষাঙ্গন, প্রকৃত শিক্ষার যথাযথ শিক্ষার পরিবেশ, সহায়ক শিক্ষাঙ্গন হবে এবং শিক্ষা নিয়ে জাতীয় রাজনীতি লেজুরবিতে থাকবে, কিন্তু সেখানে ছাত্রদের শিক্ষার মান, মর্যাদা, শিক্ষার পরিবেশ যথাযথতা রেখে এবং সেখানে মেধার যথাযথ বিকাশের বিষয়টা সামনে রেখে রাজনীতি হবে। সাম্প্রতিক সময়ে 3 থেকে 4 দিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয় 71 হলে প্রভোস্ট একটি রুমে 40 জন স্টুডেন্টকে আটকে রেখে তাদের উপরে একটা নির্যাতন বা র্যাগিং এর একটা সিকোয়েন্স তিনি সামনে এনেছেন এবং হল প্রভোস্ট বলছেন যে আর কোনো র্যাগিং আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে টলারেট করবো না, আমরা হতে দেব না, যে করার চেষ্টা করুন। সেক্ষেত্রে এই যে জুলাই আগস্টের আন্দোলনের একটা লক্ষ্য ছিল বাংলাদেশের শিক্ষার ক্ষেত্রেও একটা সেখানেও বৈষম্যহীনতা থাকবে এবং শিক্ষাকে শিক্ষার জায়গায় রেখে শিক্ষার পরিবেশ, শিক্ষার শিক্ষার্থীদের শিক্ষার পরিবেশ, শিক্ষার নিরাপত্তা এবং সামষ্টিক তাদের অধিকারের জায়গাটা সমুন্নত রেখেই আগামী দিনে রাজনীতি পরিচালিত হবে। সেক্ষেত্রে আগামী দিনের উচ্চতর শিক্ষা, বিশ্ববিদ্যালয় শিক্ষার পরিবেশ কেমন হওয়া উচিত, সেখানে 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 বিশেষ করে জাতীয় রাজনীতির লেজুর বিষয়ক রাজনীতি থাকলেও সেখানে জাতীয় রাজনীতির ভূমিকা কি হওয়া উচিত শিক্ষা রাজনীতি নিয়ে। পাশাপাশি পশ্চিমবঙ্গে নির্বাচন নিয়ে তৃণমূল বড় ধরনের অভিযোগ তুলেছে, তার 100 সিট হাইজ্যাক করে নিয়ে গেছে বিজেপি এবং নির্বাচন কমিশনকে তিনি পক্ষপাত দুষ্ট করছেন। এই দুটো বিষয় নিয়ে আপনি আপনার বক্তব্য উপস্থাপন করুন, জনাব ডক্টর কাজী মনিরুজ্জামান। জি, ধন্যবাদ আপনাকে। আমরা আসলে 1947 সাল থেকে ভালো কিছু চাচ্ছিলাম। একবার হিন্দু মুসলিম আলাদা করে বাংলাদেশ হলো পাকিস্তান, সেখান থেকে পাকিস্তানের বৈষম্য হলো বাংলাদেশ, বাংলাদেশে আবার আসলো স্বৈরাচার এরশাদ, সেই এরশাদের পতন হলো। এরপরে আবার এই জুলাই আন্দোলন হলো 24-এর, সেখানেও এক ফেসিবাদের পতন হলো। কিন্তু সবসময় যারা এই আন্দোলন সংগ্রাম করি আমরা, তারা প্রত্যেকে সারা বাংলাদেশের মানুষকে স্বপ্ন দেখাই এবং আকর্ষণীয় আকর্ষণীয় সব স্বপ্ন।
কিন্তু বাস্তবতা দেখি ভিন্ন। আপনি বলেছেন যে সদ্য মব সৃষ্টি হয়েছে, আপনি কিন্তু দেখেছেন 5ই আগস্টের পরে আজকে যে ডাকসুর একজন প্রতিনিধি আছেন, কোন পদে যেন আছে ডাকসুর সংসদের, এবি জোবায়ের, তিনি কই পরিমাণ শিক্ষকদের উপর আপনার মব সৃষ্টি করেছে। শিক্ষকদের কাপড় দিয়ে আটকাইছে, গাড়িতে উঠতে দেয় নাই, গাড়িতে ধাক্কা দিচ্ছে, পুলিশে দিচ্ছে। এর সাথে মোসাদ্দেক ছিল যে সাহিত্য সম্পাদক, অর্থাৎ 12 মাসের বাংলা নাম বলতে পারে না। এখন এই যে মব সৃষ্টি, পাশাপাশি আপনারা দেখেছেন যে আমি মনে করি ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব বাংলাদেশের শিক্ষার মেরুদণ্ড শেষ করে দিয়েছে, ভেঙে দিয়েছে। কেন দিয়েছে? ওনার মধ্যে কি, দেশের জন্য কি উনি দেশকে পছন্দ করে না, দেশপ্রেম নাই, সেটা কি আপনারা দেখেছেন? এই 1947 সালে দেশ বিভক্ত হলেও যারা ভূমিকা রেখেছে তারা কোনো স্বার্থ চায়নি। 52 সালে ভাষা আন্দোলনে শহীদ হয়েছে শহীদ পরিবার বা যারা আহত হয়েছে, কেউ সুবিধা চায়নি। 71 সালে রণাঙ্গনে থেকে যুদ্ধ করেছে শহীদ পরিবার এবং মুক্তিযোদ্ধারাও সরাসরি কোনো সুবিধা চায়নি। 90-এর আন্দোলনেও কোনো সুবিধা চায়নি। হঠাৎ করে আমরা দেখলাম যে এই জুলাই আন্দোলনের যারাই কিছু ভূমিকা সম্মুখভাবে ভাগে রেখেছিলেন, তারা প্রত্যেকে সুবিধা চাইলেন। এবং পরবর্তীতে ডক্টর মোহাম্মদ ইউনূস বলল যে আমি ছাত্রদেরকে বলেছি তোমরা একটা দল গঠন করো, তোমরা ভালো করবা। ছাত্ররা বলছে আমরা একটা আসনও পাবো না। আমি বলেছি সরকার গঠন করতে পারবা। এই কথা যদি একজন প্রধান উপদেষ্টা বলে, সেইখানে ছাত্রদের ঘুম থাকে? তারা তো সবাই রাজনীতি করতে চায়। তাই আমি প্রমাণ করেছি, প্রমাণ আছে আমার কাছে, যে হাই স্কুল থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্র পর্যন্ত সব এই দল করার জন্য, ক্ষমতায় যাওয়ার জন্য, ক্ষমতায় গিয়ে মব সৃষ্টি করবে, টাকা আয় করবে, বদলি বাণিজ্য করবে, চাকরি দিবে, চাঁদাবাজি করবে, এই শুরু হয়ে গেল। এখন আমি অবাক যে হাই স্কুলের ছেলেরাও তারা দল করবে, কি সংগঠনের নাম হবে, সব ব্যস্ত। এরপর হলো এনসিপি, দেখলাম তাদের পিছে পিছে শত শত গাড়ি নিয়ে সারা বাংলাদেশ যারা ঘুরছে, তারা হাই স্কুলে পড়ে, কলেজে পড়ে, বিশ্ববিদ্যালয়ে পড়ে, সবকিছু বাদ দিয়ে তারা এই কাজটা করলো। এখন আপনি বলেন যে আজকে শিক্ষা অঙ্গন কিভাবে হবে? আমরা যখন 80-র দশকে পড়াশোনা করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়, তখন কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক র্যাঙ্কিং এ 100-র মধ্যে ছিল। আমি এখন 2000-3000 মধ্যেও নাই, একবার দেখছিলাম 3300-র মধ্যে আছে। দুঃখজনক, লজ্জাজনক। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাচ্যের অক্সফোর্ড নামে খ্যাত। তাই আজকে স্পষ্ট যে আপনার সেই ক্ষেত্রে আপনার এই যে বিষয়, এই বিষয়টা খুব চিন্তা করতে হবে গভীরভাবে, যে আমাদের শিক্ষা অঙ্গন এবং শিক্ষার অবস্থা কি হয়েছে। এরপর আসেন ভারতের যে বিষয়টা আপনারা জানেন, যে এই বাংলাদেশে নির্বাচনের ক্ষেত্রে চরম নৈতিক অবক্ষয়, আচ্ছা, আমি গণতন্ত্র। আপনাকে একটা কোট করছি। ঢাকা বিশ্ববিদ্যালয় র্যাঙ্কিং 850-এর পরে চলে গেছে আন্তর্জাতিক র্যাঙ্কিং। ঢাকা বিশ্ববিদ্যালয় তার প্রাচ্যের অক্সফোর্ড বলা হতো, ঢাকা বিশ্ববিদ্যালয় ছিল প্রাচ্যের অক্সফোর্ড। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের গোড়া পুনরুদ্ধার করার ক্ষেত্রে সেক্ষেত্রে এখানে বিশ্ববিদ্যালয় প্রশাসন, ছাত্র রাজনীতির যে নেটওয়ার্ক এবং সরকারের এই জায়গাতে তার ঐতিহ্য পুনরুদ্ধারের ক্ষেত্রে কি ধরনের ভূমিকা রাখা উচিত। পাশাপাশি আমাদের চতুর্মুখী শিক্ষা ব্যবস্থা, এই চতুর্মুখী বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা, কিন্ডার গার্ডেন, মাদ্রাসা, বাংলা মিডিয়াম, বাংলা ইংরেজি মিডিয়াম, এই চতুর্মুখী শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে কি কাঙ্ক্ষিত আধুনিক আপনার আধুনিক উন্নততর রাষ্ট্র গঠন করা সম্ভব? সমাজের মধ্যে যদি শিক্ষারই বৈষম্য থাকে, শিক্ষার বৈষম্য ব্যাপকতর মানে তফাৎ থাকে, নিম্নবিত্তদের জন্য এক শ্রেণীর শিক্ষা ব্যবস্থা, মধ্যবিত্তদের জন্য এক শ্রেণীর শিক্ষা ব্যবস্থা, উচ্চ মধ্যবিত্তদের জন্য এক শ্রেণী, এবং এই উচ্চবিত্তদের জন্য, এই যে শ্রেণী বিভাজিত সমাজে শিক্ষার মধ্যে যদি ব্যাপকতর এ ধরনের বিভাজন থাকে, তাহলে কি একটা সমাজ তার কাঙ্ক্ষিত
উন্নয়নের গন্তব্য এবং গণতন্ত্রের দিকে যেতে পারে? পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় ঐতিহ্য ফিরিয়ে আনবার জন্য সামষ্টিক কি পদক্ষেপ নেওয়া যেতে পারে? ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাচ্যের অক্সফোর্ড বলা হতো, সেই জায়গাতে ঢাকা বিশ্ববিদ্যালয় অবস্থান নেই। আমরা কিছুদিন আগে দেখেছি সেই ফ্যাসিস্ট সরকার আমলে তিনি আরবি পড়তে পারেন না, তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আরবি বিভাগের টিচার নিয়োগ দিয়েছেন, তিনি খাতা দেখান অন্যদের দিয়ে, ক্লাস নেন না, ক্লাস না নিয়ে বেতন নিতেন, খাতা তিনি অন্যদের দিয়ে খাতা দেখাতেন। এই শিক্ষা ক্ষেত্রে এই যদি নৈরাজ্যকর পরিস্থিতি পূর্বে যেটা হয়েছে, আগামী দিনে ছাত্র, অভিভাবক, বিশ্ববিদ্যালয় প্রশাসন চাইছেন যে একটা নিট অ্যান্ড ক্লিন এনভায়রনমেন্ট থাক এবং শিক্ষার উপর যেন কোনো গভর্নমেন্ট অভাবে আর হস্তক্ষেপ না করেন। জি, এ বিষয়ে আপনার বক্তব্য উপস্থান করুন, বলুন, কন্টিনিউ করেন। ধন্যবাদ আপনাকে। আপনি কিন্তু ইতিমধ্যে দেখেছেন অন্তর্বর্তীকালীন সরকারের সময় রাজশাহী বিশ্ববিদ্যালয় আরো কয়েকটা বিশ্ববিদ্যালয় যারা ভিসি হয়েছিলেন তারা কি পরিমাণ দুর্নীতি করেছেন এবং অযোগ্যদের চাকরি দিয়েছেন। রাজশাহী বিশ্ববিদ্যালয় ইতিমধ্যে আন্দোলন শুরু হয়ে গেছে যে 500 দিনে 515 জনকে নিয়োগ দিয়েছেন। ইন্টারমিডিয়েট পাস, যেখানে ডিগ্রি পাস বা মাস্টার্স পাস চায় সেখানে ইন্টারমিডিয়েট পাস দিয়েছেন। এই বিষয়গুলো কিন্তু চলে এসেছে। তা আমি এই বিশ্ববিদ্যালয় এবং আপনার স্কুল কলেজগুলোতে আমি যেটা চাচ্ছি যে আপনি যদি শিক্ষার মান শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় ফিরিয়ে আনলে তো হবে না, সারা বাংলাদেশেই ফিরিয়ে আনতে হবে। এই জন্য প্রথম দরকার একজন শিক্ষক, মানে সে শিক্ষকই হবে, তার কোনো দল থাকতে পারবে না, কোনো দলের সমর্থন করতে পারবে না, তাইলে তার চাকরি করা দরকার নাই। কারণ পৃথিবীতে জাতির বিবেক এবং আপনার একটা মানুষের বিপদগ্রস্ত হলে তার আশ্রয় বা পরামর্শ বা তিনি যাকে বিশ্বাস বা আস্থা আনতে পারেন তিনি হচ্ছেন 1 নম্বরে সাংবাদিক, 2 নম্বরে শিক্ষক, 3 নম্বরে চিকিৎসক। এদের উপর বেশি মানুষের আস্থা থাকে। এই 3টা পেশা খুবই সেবামূলক এবং মানুষের কল্যাণে। কিন্তু যখন তারা একটা দলীয় হয়ে যায় তখন তারা এইখানে আর থাকে না, তারা শিক্ষকে নামে কলঙ্ক হয়ে যায়, সাংবাদিক নামে মনে করেন হলুদ সাংবাদিক হয়ে যায়, আবার ডাক্তার নামে তারা আবার কসাই হয়ে যায়। এখন সেই ক্ষেত্রে প্রথমেই শিক্ষকদের রাজনৈতিক মুক্ত থাকতে হবে, একেবারে স্টেট কাট, কোন দলের বিন্দুমাত্র যেন প্রকাশ না পায় যে এই দল করে, তাইলে সেই ছাত্র ওই টিচারকে ভয় পাবে। আওয়ামী লীগ যে করার ছাত্র সে বিএনপি টিচারকে ভয় পাবে, বিএনপি করার ছাত্র আওয়ামী লীগের টিচারকে ভয় পাবে, থিসিস নেবে না, আপনার গবেষণামূলক এই যেগুলো নিতে হয় এই সব সময়। এখন এরপর হচ্ছে আমি স্পষ্টভাবে ওই যে আজকের একটা গুপ্ত বট বাহিনী এরকম না, স্পষ্টভাবে কোন ক্যাম্পাসে কোনো রাজনীতি হতে পারবে না। রাজনীতি হবে দেশের কল্যাণে, মানুষের কল্যাণে, যেটা ন্যায়পরায়ণ, এই ধরনের কথা তারা বলতে পারবে। সেটা যে কোনো দলের বিরুদ্ধে হতে পারে, কোনো একতরফা না। এই পরবর্তীতে লেখাপড়া শেষ করে যে চাকরি করবে চাকরি করবে, যদি কেউ রাজনীতি করতে চায়, সমাজসেবা করতে চায়, সেই পেশায় সে ফিরে যাবে। কিন্তু যখন কোনো সময় বিশ্ববিদ্যালয় যদি রাজনীতি থাকে, কেউ বাধ্য হয়ে তাকে চাপ সৃষ্টি করে, তাকে দল করায়, তার ইচ্ছার বিরুদ্ধে কাজ করায়, তখন সে এই পড়াশোনা থেকে সরে গিয়ে সহজ পন্থায় এই বয়সে যদি সহজে টাকা পায়, চাঁদা পায়, মব সৃষ্টি করে আদায় করতে পারে, তদবির করে নেতাদের পিছনে ঘুরে ঠিকাদারি করে, তখন আর এই শিক্ষার অবস্থাটা থাকে না। এরপর আপনি বলেছেন যে বিভিন্নমুখী শিক্ষা, আমি আপনাকে স্পষ্টভাবে বলি যে আপনার এই যে শিক্ষা, আমি নিজেও মনে করি যে আমার ছেলে মনে করেন ইংলিশ ভার্সনে পড়ে, আর একজনের পরে ইংলিশ মিডিয়ামে, আর একজনের পরে সাধারণ, আবার কারো বাচ্চা পড়ে মাদ্রাসায়, কারো বাচ্চা কওমি মাদ্রাসায়। এখন আমার ছেলে আরবি শিখতে পারতেছে না, কিন্তু আবার আরবি যে সে আবার ইংরেজি শিখতে পারছে না, জেনারেল লাইনে শিক্ষা গ্রহণ করতে পারতেছে না। এই জন্য ন্যূনতম 8 পর্যন্ত সকলের জন্য এই ইংলিশ বাংলা সবকিছু একটা বাধ্যতামূলক করে তারপরে তার কর্মমুখী শিক্ষা হবে। সে কি করতে চায়, সে যদি মনে করে যে আমি 5 বছর পর বিদেশে যাব ইন্টার পাস করে, তাহলে তাকে সেই ধরনের শিক্ষা দিতে হবে যে ওই দেশে গিয়ে সে প্লাম্বিং করবে, বিদ্যুতের কাজ করবে, বিল্ডিং এর কাজ করবে, আর্কিটেক্টারের কাজ করবে, ইঞ্জিনিয়ার হিসেবে যাবে, ড্রাইভিং হিসেবে যাবে। এই যে বিষয়গুলো, আবার যদি সে উকিল হতে চায়, ব্যারিস্টার হতে চায়, সেই লাইনে সে পড়াশোনা করবে। যদি সে প্রশাসন বা চাকরি করতে চায় সেইভাবে পড়াশোনা করবে।
এইগুলো একটা সমাজে ভাগ হবে এবং সেখানেও সকল কিছু থাকবে। আমরা মনে করি কেউ যদি ডিগ্রি পাস করেছে, সকল সাবজেক্ট সম্পর্কে তার একটা ধারণা থাকে এবং থাকা উচিত। তাই আমি মনে করি যে এই শিক্ষার ক্ষেত্র আমূল পরিবর্তন আনা প্রয়োজন, এবং এটা না হলে আপনার এই শিক্ষার মান উন্নতি হবে না। সর্বোপরি আমি শিক্ষার বিষয়ে একটা কথাই বলবো যে যে শিক্ষক আমি আমি আপনাকে কোট করছি, আমাদের জাতীয় প্রবৃত্তির জনাব ডক্টর কাজী মনির জাতীয় প্রবৃদ্ধির 1.60, মানে 2-এর মধ্যে এখনো শিক্ষা ক্ষেত্রে ইনভেস্টমেন্ট 2-এর নিচে আছে, মানে 2-এর। সেক্ষেত্রে সরকার টার্গেট করেন যে এই দিকে 3-এর উপর নিয়ে যাওয়ার জন্য, কারণ তো শিক্ষার বরাদ্দ রাষ্ট্রীয় জায়গাতে বরাদ্দের ক্ষেত্রেও তো যে টার্গেট থাকে সেই জায়গাতে সীমাবদ্ধতা আছে। যে বাজেট বরাদ্দই যদি শিক্ষার ক্ষেত্রে একটা সংকুচিত অবস্থায় থাকে, 2-এর নিচে থাকে, শিক্ষার কাঙ্ক্ষিত মান উন্নয়ন, সামষ্টিক দেশের সামষ্টিক উন্নয়নের সাথে শিক্ষার বিষয়টা সংশ্লিষ্ট, কারণ শিক্ষাটা জাতিরও মেরুদণ্ড। তো সেক্ষেত্রে বাজেট বরাদ্দর ব্যাপার আছে। পাশাপাশি আমরা দেখতে পাই শিক্ষা ডিপার্টমেন্টে সেখানে নানান ধরনের অনিয়ম, দুর্নীতি, হ্যাঁ, প্রাইমারি থেকে শুরু করে উচ্চতর পর্যায়ে সে বদলি, নিয়োগ, মানে নানা ধরনের একটা নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি হচ্ছে। যে সেটা নতুন গণতান্ত্রিক সরকারকে এই ডিপার্টমেন্টকে ক্লিন করা এবং স্থায়ী একটা শিক্ষা নীতি কি সময়ের দাবি? অবশ্যই অবশ্যই আপনি এটা একেবারে নিশ্চিত আপনি বলেছেন যে আপনার বরাদ্দ শিক্ষার ক্ষেত্রেই সর্বোচ্চ হবে, এরপর চিকিৎসার জন্য হবে, এরপর অন্য অন্য জায়গায় যাবে। কিন্তু তার চাইতে বড় কথা হচ্ছে যে যে শিক্ষা ছাত্র নিবে এবং শিক্ষক দিবে, সেইখানে যদি অনিয়ম দুর্নীতি হয়, বদলি বাণিজ্য হয়, চাকরির ক্ষেত্রে আপনার যথাযথ লোক চাকরি না পায়, তাহলে সেই ক্ষেত্রে কি হতে পারে? তাছাড়া যে বরাদ্দ হয় সেই বরাদ্দেরও তো 50%, 60% চুরি মারা হয়ে যায়, সেইটাও তো মনে করেন বিরাট একটা দুর্নীতি। সেই কমপক্ষে আমাদের উন্নয়নশীল দেশে যে বরাদ্দ হয় সেটাই সম্পূর্ণ ব্যবহার করতে পারলে ভালো হয়, আরো বরাদ্দ বাড়াতে হবে, এইটাই হওয়া উচিত, এবং এইটার তো বিকল্প কোনো কিছু আমি দেখি না। ধন্যবাদ। ভারতের ভারতের ব্যাপারটা বলবো। আচ্ছা, আমি এ পর্যায়ে আমরা দ্বিতীয় বিষয় আসবো, যেটা আমাদের দক্ষিণ পূর্বাঞ্চলের মানুষ, খুলনা যশোরের মানুষরাও বিষয়টা নিয়ে ভাবছে। আপনি সাম্প্রতিক দেখছেন 2 দফা বিজেপি, মানে পশ্চিমবঙ্গে নির্বাচন হলো, 3বার ক্ষমতায় ছিল মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল। তো বিজেপি সাম্প্রতিক সময় দেখছেন এনআরসির নামে আপনার 30 লাখ আর 15 লাখ, 55 লাখ মানুষকে তারা ভোটের বাইরে নিয়ে গেছে বিজেপি। পাশাপাশি নজিরবিহীন ভাবে কেন্দ্রীয় বাহিনী নিয়োগ করছে, তৃণমূলকে ভোট ক্যাম্পিং থেকে শুরু করে ইলেকশন পর্যন্ত তৃণমূলকে পুরো কোণঠাসা করে ফেলেছে। এবং সেখানে নির্বাচনের ফল গণনার পরে মমতা অভিযোগ করছেন মোটা দাগে বিজেপি, কেন্দ্রীয় সরকার এবং ইলেকশন কমিশন, যে ইলেকশন কমিশন কলুষিত হয়ে গেছে। কেন্দ্রীয় সরকার ইলেকশন কমিশনকে ঢাল হিসেবে ব্যবহার করে কেন্দ্রীয় বাহিনীকে 100 সিট তারা ডাকাতি করে নিয়ে নিয়েছে। এখন আসলেই ভোটের পার্সেন্টেজ কিন্তু 93 পর্যন্ত কাস্টিং ছিল। তো 93 পর্যন্ত কাস্টিং গেলে সেখানে সংখ্যালঘু মুসলিম ভোটারদের উপস্থিতি ব্যাপক ছিল, ভোটার উপস্থিতি ব্যাপক হলো, কাস্টিং ব্যাপক হলো। সেক্ষেত্রে মমতার হার এবং মমতার অভিযোগকে আপনি কিভাবে দেখছেন বাংলাদেশের একজন রাজনীতি জগতের একজন পলিটিশিয়ান হিসাবে, ক্ষমতাসীন দলের একজন নেতৃত্বের জায়গা থেকে? ডক্টর কাজী মনিরুজ্জামান, এই পশ্চিমবঙ্গের নির্বাচন পরিস্থিতি কিভাবে দেখছেন এবং এর ইম্প্যাক্ট কি আমাদের বাংলাদেশের জাতীয় রাজনীতির উপরে বা বাংলাদেশের উপরে কিছুটা পড়ার সম্ভাবনা আছে? কারণ শুভেন্দু কিন্তু খুব মানে জোর আওয়াজ দিচ্ছেন, আমি এটা করব, সেটা করব, ওটা করব, কিন্তু চেয়ারে বসার পরে তো উনি রাজনীতির আওয়াজ আর চেয়ারে প্রশাসনের আওয়াজ তো এক না। রাজনীতি মাঠের বাস্তবতার আওয়াজ, আর প্রশাসনের বসার পরে সেই বাস্তবতা, এটা তো একটা ভিন্ন চিত্র থাকে। সেক্ষেত্রে বিজেপি ক্ষমতা নেওয়ার পরে সংখ্যালঘুদের প্রতি কি অ্যাটিচিউড দেখাতে পারে এবং বাংলাদেশের প্রতি তাদের অ্যাটিচিউড পশ্চিমবঙ্গে কি হতে পারে, পশ্চিমবঙ্গের নতুন প্রশাসনের? আপনার অবজারভেশন টোটাল বিষয়টা। আমি আমি এই কথায় যদি বলি, এক কথায় আমি খুব আতঙ্কিত পশ্চিমবঙ্গ নিয়ে। এবং আমি আজকে ভারত এম্বাসিতে ফোন করেছিলাম, ফোন করার পরে উনি ধরেছেন, উনি ভারতের, বলেছে দাদা বলেন।
আমি বলছি আমার বাড়ি বাগেরহাট মোড়েলগঞ্জে। আমি খুবই আতঙ্কিত। ইতিমধ্যে যে সমস্ত খবর সাধারণভাবে দেখতেছি, গরিব মুসলমানদের বাড়িতে বাড়িতে হামলা ভাঙচুর, তাদেরকে ঘাড় ধরে বের করে দেওয়া হচ্ছে। এমনকি বাংলাদেশ থেকে যে হিন্দুরা গিয়েছিল, সেই বাঙালিদেরও, তোরা বাঙালি বাংলাদেশ থেকে এসেছিস, তাদেরকেও হালকা পাতলা চার্জ করা হচ্ছে। এবং বিশেষ করে মুসলমানদেরকে খুবই ন্যাক্কারজনকভাবে বাড়িঘর ভেঙে দেওয়া হচ্ছে, তাদেরকে মারা হচ্ছে, তাদের উপর টর্চার করা হচ্ছে। এইটা আমি আপনাকে বলতে চাচ্ছি। উনি বলল যে দেখেন, এটা আপনার আবেদন আকারে আমাদের ইমেলে আপনি জিমেলে পাঠান, জিমেলে পাঠান, পাঠাইলে এটা ভালো হবে। এখন আমি বললাম যে ঠিক আছে, ভালো হবে। আমি আপনাকে মৌখিকভাবে বললাম, আপনি জানান যে রাষ্ট্র তো আগেও বিজেপি ছিল, এখনো বিজেপি, কেন আজকে এই নির্যাতন করবে, কেন এটা করবে। এটা আমি আতঙ্কিত হয়ে বলেছি। আর আপনি যেটা বলেছেন, দেখেন 93% 94% ভোট, এটা বিশ্বাসযোগ্য না। আপনার আগে নির্বাচনগুলো ভারতের যদি যাচাই বাছাই করেন, সেইখানে কখনো এত ভোট কাস্ট হয়নি। এবং আপনার যদি এই ভোট কাস্ট হয়, তাহলে কি ওই দেশের মানুষের খাওয়া দাওয়া ঘুম নাওয়া, কিছু মানুষ তো মিস করে, সাধারণত 20% তো ইজি ভাবে মিস করে। তাই এই ভোট কল্পনায় আপনার যা করেছে বিজেপি, সেই ভোটই কাস্ট করেছে। কল্পনায় যা বলেছে যে এই এত ভোট আমরা পাবো, সেই ভোটই দেখাইছেন। এখানে সোজা কথা আমি যদি বলি যে ভোট এক মার্কায় দেওয়া হয়েছে, আর এক মার্কায় চলে গেছে। এরপরে আমি আজকে একটা কথা স্পষ্ট আমার বলতে মন চায়, যদিও এটার সাথে এটা যুক্তিযুক্ত না, কিন্তু কেন বলতেছি, বাংলাদেশে যে এই 17 বছর নির্বাচনে যে কিভাবে কি করতে হয়, এক এক সময় এক এক ধরনের। একবার হচ্ছে সেনা সমর্থিত সরকার, আর একবার হচ্ছে বিনা ভোটে 153-54 জন নির্বাচিত সরকার, আর একবার হচ্ছে দিনের ভোট রাতের সরকার, আর একবার হচ্ছে ডামি স্বামীর সরকার। এই যে বিষয়গুলো, এইগুলো একমাত্র বাংলাদেশে যিনি জানতেন, তিনি তো ওই দেশে, এবং তিনি মোদির খুব কাছের লোক। এখন সেই ফর্মুলাগুলো এখানে যে ব্যবহার করেছে, ওনার কাছ থেকে শিখে নিক আর না শিখে নিক, এইটা অবশ্যই শতভাগ সত্য। তবে আপনি আজকে পশ্চিমবঙ্গে যে ঘটনাগুলো ঘটতেছেন, সেই ঘটনাগুলো ইচ্ছাকৃতভাবে শুভেন্দ্র অধিকারী তিনি করতেছেন। এবং তিনি যে ধরনের হুঙ্কার দিয়েছেন, সেই নির্বাচনের দিন থেকে, নির্বাচনের দিন বলেছে কোনো মুসলমান আমাকে ভোট দেয়নি, এইটা কোনো নেতার কথা না। এরপর বলেছে, পরের দিনই বলেছে যে আপনার ইসরায়েলের মতো আমরা ব্যবহার করব, ইসরায়েল যেমন আপনার ফিলিস্তিনের উপর ব্যবহার করে, আমরাও সেইভাবে বাংলাদেশের উপর করব এবং এখানে মুসলমানদের উপর করব, তাদেরকে বের করে দিব। এরপরে আপনি দেখেন যে উনি সর্বশেষ গতকালকে চিৎকার করে বলতেছে যে বাংলাদেশে এখনো বৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি যাবে শাহজালাল বিমানবন্দরে নামবে, তাকে সেলুট দিয়ে ওই দেশ গ্রহণ করে তার গদিতে বসাবে। এখন আমার বলতে ইচ্ছে করে যে শুভেন্দ্র দা, কিন্তু আপনার পূর্বে 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 মমতা যেহেতু ক্ষমতায় ছিল, বিজেপি কেন্দ্রীয় সরকার, বিজেপি আলাদা ঘটনা ছিল। মমতা আমাদের তিস্তা চুক্তি সহ এই চুক্তিগুলো কিন্তু কার্যকরী হয় নাই। বিজেপি কেন্দ্রীয় সরকার বলছে মমতার এখানে বাধা দেওয়ার কারণে তিস্তা চুক্তিটা একটা প্রতিবন্ধকতা জায়গায় রয়ে গেছে। এক্ষেত্রে পশ্চিমবঙ্গে বিজেপি, সেন্ট্রালে বিজেপি, সেক্ষেত্রে আগামী দিনে যে অমীমাংসিত তিস্তা সহ কিছু চুক্তি আছে, সেটা কি বিজেপি যদি সদিচ্ছা দেখায়, চুক্তিগুলো কি আলোর মুখের দিকে দেখতে পারে আগামী দিনে বাংলাদেশের এবং ভারতের সাথে কূটনৈতিক সম্পর্কের মেরুকরণে? আপনি অবশ্যই এরকম, আমরা মনে করি যে কূটনৈতিক পররাষ্ট্র নীতিগুলো বেশিরভাগই জি, আগের মতোই কারণ থাকে। আমাদের নির্বাচন পরবর্তী সময়ে বিজেপি কিন্তু বাংলাদেশের সাথে আপনি দেখেন মানে বাইলিটারাল মিটিং এর পর মিটিং একটা স্টার্টিং পজিশনে যাচ্ছে। কিন্তু আমাদেরকে পাশাপাশি কিন্তু ডিজেলও দিল, কিছুদিন মধ্যে আগে ডিজেল দিয়েছে তারা, বিজেপি গভর্নমেন্ট। কিন্তু দেখেছেন গতকালকে পররাষ্ট্রমন্ত্রী ভয় পাচ্ছে যে পুশিন হতে পারে।
এখন মেইন বিষয়টা হচ্ছে যে যিনি মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দ্র অধিকারী, সে তো একটা ফাউল মানুষ। সে সব সময়ের জন্য মুসলিম বিদ্বেষী, বাংলাদেশ বিদ্বেষী এবং বিশেষ করে আওয়ামী লীগ ছাড়া সকল দল বিদ্বেষী। আপনি দেখেছিলেন যে শুভেন্দ্র অধিকারী যখন খুব শেখ হাসিনা যাওয়ার পর উল্টাপাল্টা গালি দিচ্ছিলেন, তখন ওনার এক ক্লোজ বন্ধু সবসময় থাকে, সে বলেছিল আমি জানি না শুভেন্দ্র অধিকারী কেন এই গরু খাইলে তাদেরকে মারে ধরে পিটায়। আপনার সে আমাদের সাথে আমাদের বন্ধু মুসলমান বাড়িতে কোরবানির সময় গিয়ে একেবারে ভুরি ভোজ করে কোরবানির গোস্ত, গরুর গোস্ত খেয়ে আসছে। খেয়ে বলেছে যে আমি আবার একটু রাত্রে একটু পানি টেনি খাবো, আমাকে একটা টিফিন ক্যারিয়ার একটু গরুর গোস্ত দাও, এই পানি টেনি খাইলে গরুর গোস্ত খুব মজা লাগে। এটা কিন্তু সারা ভারতবর্ষ ভাইরাল হয়েছিল। কিন্তু আমি এখন যেটা দেখতেছি যে তিনি যে কথাগুলো বলতেছেন, সেটা তো মনে করেন এই বাংলাদেশে উস্কানি দেওয়া এবং ভারতে ওই হিন্দুদেরকে উস্কানি দেওয়া। আপনার এই আজকে দেখেছি কমপক্ষে ভাঙচুরের আমি 20টা ভিডিও দেখেছি, এরপরে দেখেছি ওখানে 10-12টা ভিডিওতে বলতেছে যে এই ভারত মুসলমান মুক্ত করতে হবে, কোনো মুসলমান থাকতে পারবে না। এইটা তো কোনো কথা হতে পারে না। এইটা একমাত্র এই শুভেন্দ্র অধিকারী বলতেছে বিদেই সেই জন্য হচ্ছে। কালকে যে বলল যে শেখ হাসিনা আসবে সে বৈধ, আমি এই দাদাকে দাদার ভাষায় বলতে চাই, দাদা এবার তো আপনি মুসলিম মানে আপনার মুসলিম ভোটকে বিভাজন করে বিজেপি পলিসি করছে, মুসলিম ভোটকে বিভাজন করে মমতা থেকে নাজুক পরিস্থিতি ছেলে দিয়ে বিজেপি নিরঙ্কুশ বিজয়টাকে পক্ষে টেনে নাও, পাশাপাশি নির্বাচন কমিশন, কেন্দ্রীয় বাহিনী সব মিলা টোটাল মিলা একটা বিজেপি একটা মাস্টার প্ল্যান করে তো ইলেকশনে মাঠে নেমেছে সেখানে। পাশাপাশি কালকেতে কিন্তু মাইনরিটি মুসলমানদের বাড়ি ঘর ভাঙা হচ্ছে, ব্যবসায়িক প্রতিষ্ঠান জয় সেই স্লোগান, সেই জয় শ্রীরাম স্লোগান দিয়ে মুসলমানদেরকে বিশেষ করে অনেক জায়গায় নির্যাতন করা হচ্ছে। কারণ বিজেপি এটা কতটুকু নিয়ন্ত্রণ করতে পারবে তাদের ওই হিন্দুদের উগ্রবাদিতার যে অ্যাটিচিউড, এই যে মুসলমানদেরকে সন্দেহ করে তাদের ব্যবসা প্রতিষ্ঠান ভাঙা হচ্ছে, বাড়িঘর তছনছ করা হচ্ছে, এই বিজেপি গভর্নমেন্ট কতটা এটা কন্ট্রোল করতে পারবে? পাশাপাশি আগামী দিনে পশ্চিমবঙ্গে মুসলমানদের রাজনৈতিক পরিস্থিতি বাস্তবতা কোন দিকে যেতে পারে? যদিও আমি মুসলিম আপনাকে শিবিরে আবারও বলি, চারজন বিধানসভার মেম্বার হয়েছেন, চারজন নির্বাচিত হয়েছেন। হ্যাঁ, হুমায়ুন কবির আপনার সহ আরো চারজন মেম্বার হয়েছেন মুসলিম শিবির থেকে। বলুন এখন যে বলুন। চারজন মুসলমান হয়েছেন আমি দেখেছি, যিনি বাবরি মসজিদ করা শুরু করেছিলেন তিনিও হয়েছেন। আপনার এখানে আবার দেখা গেছে যে তারাও আবার বিজেপির সাথে গিয়েছেন। এখন এই আম জনতা পার্টি হলেও সেখানে কিন্তু তারা বিজেপির সাথে কাজ করতেছেন এবং বিজেপির সাথে করেই তারা আজকে নির্বাচিত হয়েছেন। এখানে আমি আপনাকে স্পষ্টভাবে বলি, সরকার যারা থাকবে তারা যদি চায় যে কোনো জায়গায় কোনো অরাজকতা, অস্থিরতা, হাঙ্গামা, সন্ত্রাস, দখল, ভাঙচুর, অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটবে না, সেইটা সম্ভব। কিন্তু সেইখানে যে মুখ্যমন্ত্রী হবেন সে নিজেই তো উস্কানি দিচ্ছে। আপনি দেখেছেন যে গাজীপুরের জাহাঙ্গীরের ফুল দেওয়ার একটা ফুল দিচ্ছে শুভেন্দ্র অধিকারীকে, সেটা ভাইরাল হয়েছে। এটা ভারত বাংলাদেশ আবার এই আওয়ামী পন্থীরা তারা আবার বলতেছে যে এই শুভেন্দ্র অধিকারীর বাড়ি, কিছু কিছু লোক বলছে বাগেরহাট শরণখোলা আমরাগাছিয়া, তার পিতা শিক্ষক ছিলেন। সম্পূর্ণ মিথ্যা কথা। আমি সেখানে আমার বাড়ি ওই আসনই আমি দেখলাম। আবার এখন পরবর্তীতে দুপুরের পর দেখলাম তিনি বরিশাল বাড়ি, তার কোন জায়গায় যেন বলেছে যে তার মামা বাড়ি বরিশাল, সে বরিশালের নাতি। এটাও সম্পূর্ণ মিথ্যা। আমি শুভেন্দ্র অধিকারী গুগলে সার্চ দিয়ে দেখেছি ওর 14 গোষ্ঠী ওই দেশের। তাই আমি মনে করি যে ইস্কানিমূলক কথা থেকে যদি শুভেন্দ্র অধিকারী বিরত না থাকে তাহলে তাদের জন্য ক্ষতিকর হবে। একটা রানিং রুলিং পার্টি ক্ষমতায় আবারও এসেছেন, তারা এই কাজগুলো আন্তর্জাতিকভাবেও করতে পারে না এবং ওই এলাকা বেজও করতে পারে না, যেহেতু ওই দেশেও ধর্ম নিরপেক্ষতা আছে। তাই আমি বারবার আপনাকে একটু কথা বলতে চাচ্ছিলাম, থামিয়ে দিচ্ছেন আপনি। আমি বলতে চাচ্ছি যে শুভেন্দ্র দাদা, আপনি কি খেয়ে খেয়ে এটা বলতেছেন কিনা?
আপনি তো গরু খেয়ে লাল পানি খান, গোমূত্র খান, সেইটা খেয়ে বলতেছেন নাকি না খেয়ে বলতেছেন? আমার মনে হয় আপনি এখন মনে হয় খেয়ে বলেছেন, সেইটা স্বীকার করে আপনি থেমে পড়েন। এই ধরনের কথাবার্তা বলা যায় না। বাংলাদেশে শেখ হাসিনা আসবে, তাকে সেলুট দেবে, গদিতে বসাবে, এইটা তো বাংলাদেশে তো আসলেই লাল গালিচা দিয়ে সম্বর্ধনা দেবে, এটা আপনি বলতেছেন। তাকে বাংলাদেশের মানুষ 2 বছরে আপাকে দেখে না, আপনার দিদি হাসিনা তো বাংলাদেশে দেখে না, সবাই দেখতে চায়। তাকে তো সরাসরি আমরা এয়ারপোর্টে চাই আপনি পাঠান, তাকে ওই এয়ারপোর্ট থেকে আমরা লাল গালিচা না দিতে পারি, লাল দালানে তো নিয়ে যেতে পারবো। এইটা আমাদের বাংলাদেশে হবে? বাংলাদেশে ওনার মতো এত গণহত্যা, এত নির্যাতন, এই কোর্ট সেই কোর্ট, ওনার পেডিকোট, বাংলাদেশের সকল প্রতিষ্ঠানকে ধ্বংস, এমনকি যে পরিমাণ দুর্নীতি, অর্থ পাচার করেছে, এইটা বিশ্বে অন্য অন্য জায়গায় বিরল। তাই আমি স্পষ্টভাবে বলতে চাই, আপনি এই সমস্ত ভুলে আপনার দেশকে কিন্তু কিভাবে পরিচালিত করবেন। ভারতবর্ষে আপনার ভারতের সংবিধানে 151 অথবা 153 নম্বর ধারা আছে, সকল ধর্ম বর্ণ নির্বিশেষে ভারতবর্ষে সকল নাগরিকদের সহাবস্থান থাকবে, রাজনৈতিক অধিকার থাকবে, অর্থনৈতিক নিশ্চয়তা থাকবে। এটা একেবারে ধর্মনিরপেক্ষের বিষয়টা এই স্পষ্ট সংবিধান আছে। কিন্তু আজকে এই যদি এটা এই সংবিধানের এই ধারার সাথে যদি সাংঘর্ষিক রূপটাকে আমরা দেখতে পাই না, বিশেষ করে মাইনরিটি মুসলিম দের উপরে, মানে যেখানে মুসলমান সংখ্যালঘু আছে তাদের নাগরিক অধিকার হরণ করার অপচেষ্টা, ব্যবসা বাণিজ্য ধূলিসাৎ করা, এবং তারা আদিকাল থেকে সেখানে বাস করতেছে। তা না, সংবিধানের ধারা আর বাস্তবের মধ্যে তো ফারাক দেখতে পাচ্ছি ডক্টর কাজী মনিরুজ্জামান। ভারতে প্রচন্ড একটা মানে আমি আমি- আমি আর একটা কথা বলে রাখি, নাজুক আমি ভুলে পরিস্থিতি। যাব। আমি দেখলাম সারা বাংলাদেশের যতগুলো চ্যানেল আছে, সেই চ্যানেলে ওই দেশের যারা কি 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 বলতেছে, তারা বলতেছে সংবিধান কারা করেছে এটা আমরা মানবো না, আমাদের কাছে সংবিধান কোনো কিছু না, এখানে ধর্ম নিরপেক্ষতা হবে না, আমরা কোনো মুসলিম বাংলাদেশ ওই মুসলমানও ওই থাকতে পারবে না ভারতে, ওই পশ্চিমবঙ্গ মুসলমান মুক্ত করবে। এই যে কথাবার্তাগুলো বলা, এইগুলো আমাদের দেশেও আমি মনে করতেছি উস্কানি। বরঞ্চ আমার মনে হয় এই সাংবাদিকরা চলে যাওয়া উচিত, ভারতের রাষ্ট্রদূত যেখানে আছেন তার কাছে যাই জিজ্ঞাসা করা উচিত যে এই এই তথ্য আমরা পেয়েছি, আপনাদের বক্তব্য কি, আপনারা থামান। কিন্তু বরঞ্চ এইটাও আমার মনে হয় বাংলাদেশেও একটা উস্কানির মতো হয়ে যাচ্ছে। এই যে উস্কানির মতো হয়ে যাচ্ছে, সেইটা কিন্তু আপনার মনে হয় ভালো কথা না। অতএব সেই ক্ষেত্রে আমাদের দেখতে হবে যে এই উস্কানি থেকে আমরা যাতে বিরত থাকি, এবং আমরা টাইম টু টাইম বাংলাদেশ সরকার ভারতের সাথে সর্বমহলে যোগাযোগ রেখে এখান থেকে ফুল স্টপ দেওয়াতে হবে, বন্ধ করতে হবে। কারণ যদি এটা বন্ধ না করে, তাহলে আমাদের বাংলাদেশে মুসলমানরাও তো বসে থাকবে না। 93% মুসলমান, সেই 93% মুসলমান বসে থাকবে না। ওই দেশেও প্রায় 20%-এর অধিক মুসলমান, এখন মনে হয় 30% প্রায়। অতএব সেই ক্ষেত্রে আপনি এই যে অনাকাঙ্ক্ষিত উস্কানি এবং অস্থির, ওখানে মায়ের ধায়, ওখানে ভাঙচুর দখল সব লুটপাট করে নিয়ে যাচ্ছে, এইটা থামাতে হবে ওই সরকারকে। সেইখানে আমার মনে হয় কেন্দ্রীয় সরকার, সেই আপনার নরেন্দ্র মোদী, অমিত শাহ, তাদের ওখানে হস্তক্ষেপ করতে হবে, এবং এখনই আপনার এই শুভেন্দ্র অধিকারীকে থামাইতে হইবে। যদি না থামায়, তাহলে তারা যে বিশ্বে একটা গণতান্ত্রিক দেশ এবং বিশ্বে তারা ধর্মনিরপেক্ষ দেশ, এবং তাদের সংবিধানে যে সমস্ত বিষয়গুলো আছে সেখান থেকে তারা দূরে চলে গেলে এর সারা বিশ্বে এর একটা প্রভাব পড়বে, এবং এদেরকে বিশেষ করে বাংলাদেশেও পড়বে। সেইটা এখনই থামিয়ে দিতে হবে। বাংলাদেশকেও খুবই সতর্কতার সহিত এখন হ্যান্ডেল করতে হবে, সেকেন্ডে সেকেন্ডে, মিনিটে মিনিটে, ঘন্টায় ঘন্টায়। আপনাকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি ডক্টর কাজী মনিরুজ্জামান। আমাদের শিক্ষার উচ্চশিক্ষার পরিস্থিতি নিয়ে, পশ্চিমবঙ্গের রাজনীতি, নির্বাচন পরবর্তী, নির্বাচন উত্তর পরবর্তী বিষয় নিয়ে কথা বলবার জন্য দর্শক কিন্তু আপনারা আমাদের এই প্রোগ্রামটা দেখবেন, কমেন্টস করবেন। 24 ডিজিটাল নিউজের পক্ষ থেকে দর্শকদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এবং ডক্টর কাজী মনিরুজ্জামান, আগামীতে আপনার সাথে আবার অন্য কোনো বিষয়ে দেখা হবে, কথা হবে এই প্রত্যাশায়। এই দিন দিন না, আরো দিন আছে, এই দিনকে নিয়ে যাবো সেই দেশে, সেই দিনের কাছে। জনগণের জন্য রাজনীতি, রাজনীতির জন্য জনগণ, সেই রাজনীতির জন্য জনকল্যাণমুখী হয়,
সে এবং জনবান্ধব হয়, সেই প্রত্যাশা রেখে আবারও ডক্টর কাজী মনিরুজ্জামান, আমরা আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাকে কৃতজ্ঞতা ধন্যবাদ জানিয়ে আজকের প্রোগ্রাম এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। যে আপনাকেও ধন্যবাদ। আল্লাহ হাফেজ।